সেটা পরিষ্কার হয়েছে? হ্যালো, বুঝতে পারছি না। কেউ একজন রেসপন্ড করো যে শুনেছো সিম্পল জিরো পর্যন্ত বলা হয়েছে, ক্লিয়ার? এই জায়গাটা আরেকবার বলুন। আচ্ছা, ওয়েট করো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, এইটা একটু জাস্ট আমি এটাকে ডিলিট করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। সিম্পল জিরো বলতে যেটা বলতে চাইলাম, এম এ কটার জিরোটা যদি ক্লিয়ার থাকে তাহলে সিম্পল জিরোটা খুব সিম্পল জিনিস। এম এ কটার জিরো এই কথার মানে হচ্ছে যে টেলার সিরিজ এক্সপানশনে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি আপ টু এ এম মাইনাস ওয়ান ইকালস টু জিরো, এ এম নট ইকাল টু জিরো। ঠিক আছে, যদি এম ভ্যালুটা ওয়ান হয় তাহলে সেইটাকে আমরা সিম্পল জিরো বলবো। এম ভ্যালু ওয়ান এই কথার অর্থ কি? এম ভ্যালু ওয়ান এই কথার অর্থ হচ্ছে এ জিরোটা জিরো, এ ওয়ান নন জিরো। এ ওয়ান নন জিরো কেন দেখো, এইরকম ভাবে তো আমরা জিনিসটাকে লিখছি, এরকম ভাবে আমরা জিনিসটাকে লিখছি এফ জেড, এই যে এখানেই লেখা রয়েছে, আমার আর না লিখলেও চলবে। এফ জেড ইকালস টু কি লেখা হচ্ছে, এফ জেড ইকালস টু এ জিরো প্লাস এ ওয়ান জেড মাইনাস জেড জিরো প্লাস এ টু জেড মাইনাস জেড জিরো হোল স্কোয়ার, এইটা। তো তাহলে এ এম এম সমান যদি ওয়ান হয় তাহলে কোএফিসিয়েন্টটা কি, এ ওয়ান, এইটাকে নন জিরো হতে হবে, এ জিরোটাকে জিরো হতে হবে। ঠিক আছে, সিম্পল পোলের ক্ষেত্রে এ জিরোটাকে জিরো হতে হবে, এ ওয়ানটাকে নন জিরো হতে হবে। আমরা দেখিয়েছি এ ওয়ান ইজ নাথিং বাট এফ প্রাইম জেড জিরো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ জেড অ্যাট জেড জিরো। তাহলে এ ওয়ানটা নন জিরো এই কথার অর্থ হচ্ছে এফ প্রাইম জেড জিরো ইজ নন জিরো, আর এ জিরোটা জিরো এই কথার অর্থ হচ্ছে এফ জেড জিরো ইকালস টু জিরো। এটাই বেসিক্যালি সিম্পল জিরো, এটা সিম্পল জিরো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Okay, next come to another topic, isolated singular point. এটাও আমরা আগে কোন একটা ক্লাসে ডিসকাস করে এসেছি। আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলতে কি বোঝায়? সাপোজ ইউ হ্যাভ সাম ফাংশন এফ জেড হুইচ ইজ নট অ্যানালিটিক অ্যাট এ পয়েন্ট। যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয় সেই ফাংশনটাকেই আমরা সেই পয়েন্টটাকেই আমরা সিঙ্গুলার পয়েন্ট বলি। কোন একটা পয়েন্টে যদি একটা ফাংশন অ্যানালিটিক না হয় তাহলে সেই পয়েন্টটাকে আমরা সিঙ্গুলার পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন লাইক দিস, এফ জেড ইকালস টু ওয়ান বাই জেড। খেয়াল করে দেখো হোয়াট হ্যাপেন্স এট জেড ইকালস টু জিরো। জেড ইকালস টু জিরোতে ফাংশনটা ডাইভার্জ করে যায়, তাহলে জেড ইকালস টু জিরো ইজ এ সিঙ্গুলারিটি, সিঙ্গুলার পয়েন্ট অফ দিস ফাংশন। জেড ইকালস টু জিরো ইজ সিঙ্গুলার পয়েন্ট অফ দিস ফাংশন। একদম একই রকম ভাবে আরেকটা ফাংশনের কথা কনসিডার করো। এই ফাংশনটা ধরো এইরকম, এফ জেড ইকালস টু ওয়ান বাই সাইন অফ ওয়ান বাই জেড। ঠিক আছে, এরকম একটা ফাংশনের কথা কনসিডার করো যে এফ জেড ইকালস টু ওয়ান বাই সাইন অফ ওয়ান বাই জেড। এখন যদি জেডটা এইরকম হয়, জেডটা যদি ওয়ান বাই এন পাই হয়, জেডটা যদি ওয়ান বাই এন পাই হয় যেখানে এন এর ভ্যালুটা ওয়ান টু থ্রি এটসেট্রা, ইভেন জিরো হতে পারে। যদি এইটা হয় তাহলে ওয়ান বাই জেড কত, এন পাই, রাইট? জেডটা যদি ওয়ান বাই এন পাই হয় তাহলে ওয়ান বাই জেড কত, সিম্পলি এন পাই। সেক্ষেত্রে এই ফাংশনটা কি দেখতে পাচ্ছ যে অ্যানালিটিক নয়। হ্যাঁ, এই এই দুটো ফাংশনের কথা কনসিডার করো। একটা ফাংশন হচ্ছে এফ জেড ইকালস টু ওয়ান বাই জেড, আরেকটা ফাংশন হচ্ছে এফ জেড ইকালস টু সাইন ওয়ান বাই জেড। যেটা দেখতে পাচ্ছ যে জেড ইকালস টু জিরো ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ দি ফার্স্ট ফাংশন, z equals to 0 is a singular point of the first function because the function is not analytic at z equals to 0. Similarly, the second function is also not analytic at the points z equal to 1 by n pi for n value 0, 1, 2, 3, etc. পরিষ্কার? এখন এই দুটো মানে এই যে দুটো সিঙ্গুলারিটির কথা আমরা বললাম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফাংশনটা শুধুমাত্র z equals to 0 তেই অ্যানালিটিক নয়, এর আশেপাশে বাকি সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। প্রথম যে ফাংশনটা আমি দেখিয়েছি, প্রথম ফাংশনের ক্ষেত্রে z equals to 0 is the singular point,
এর আশেপাশে যে কোনো পয়েন্টের কথা কনসিডার করো না কেন, আর কোথাও কিন্তু ফাংশনটা সিঙ্গুলারিটি নেই। প্রত্যেকটা বাকি জেড ইকুয়ালস টু 0 ছাড়া বাকি পয়েন্টগুলোতে ফাংশনটা অ্যানালিটিক। এইরকম ধরনের সিঙ্গুলারিটি যদি থেকে থাকে তাহলে এইটাকে আমরা বলবো আইসোলেটেড সিঙ্গুলারিটি। কেমন? এই যে গিভেন ফাংশনটা, এই গিভেন ফাংশনের যে সিঙ্গুলারিটি আছে at z equals to 0, this is called an isolated singularity. এর ফর্মাল ডেফিনিশনটা কি? ফর্মাল ডেফিনিশনটা এখানে দেওয়া রয়েছে। সাপোজ fz is analytic throughout the neighborhood of a point z0। ফাংশনটা একটা z0 পয়েন্টের নেইবারহুডে অ্যানালিটিক, z মাইনাস z0 is less than epsilon, এপসিলনটা যে কোনো একটা নাম্বার, but is not analytic at z0। ঠিক আছে, দেন z0 is called an isolated singularity of fz। আবার বলছি, fz একটা অ্যানালিটিক ফাংশন throughout the neighborhood of a point z0 but not at z0। z0 পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, কিন্তু এর আশেপাশে সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। সেক্ষেত্রে এই z0 পয়েন্টটাকে আমরা বলবো গিভেন ফাংশনের আইসোলেটেড সিঙ্গুলারিটি। ওকে, অর্থাৎ singularity at z0 is isolated if a circle containing no other singularities can be drawn with z0 as the center। z0 টাকে সেন্টার ধরে, z0 টাকে সেন্টার ধরে আমরা যদি আঁকতাম, একটা সার্কেল আঁকতাম, সেই সার্কেলের মধ্যে কিন্তু আর অন্য কোনো থাকতো না। হ্যাঁ, আই মিন এরকম ধরো একটা তুমি সার্কেল ড্র করলে, যার সেন্টারটা হচ্ছে সাম z0। ঠিক আছে, এই সার্কেলটা রেডিয়াসটা যাই হোক না কেন, সার্কেলটা রেডিয়াসটা যাই হোক না কেন, এই সার্কেলের মধ্যে আর অন্য কোনো সিঙ্গুলার পয়েন্ট নেই ইভেন ফাংশনে। সেক্ষেত্রে আমরা বলবো z0টা আইসোলেটেড সিঙ্গুলারিটি, মানে বিচ্ছিন্ন একটা সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, এখন এই পরের যে ফাংশনটা আমি বললাম, পরের ফাংশনটার দিকে তাকাও। পরের ফাংশনটার ক্ষেত্রে এই জিনিসটাকে কিরকম ভাবে বলা আছে? পরের ফাংশনের ক্ষেত্রে ফাংশনটাকে ডিফাইন করা আছে অ্যাজ দিস, fz equals to 1 by sin 1 by z, যার সিঙ্গুলার পয়েন্ট গুলো কি z equals to 1 by n pi। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার অনেকগুলো সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, যেমন z equals to আমি যদি 1 ধরি বলি, z equals to 1 by pi, z equals to 1 by 2 pi, z equals to 1 by 3 pi, এরকম মেনি সিঙ্গুলার পয়েন্টস রয়েছে। ইনফ্যাক্ট এই রিলেশনটা ভ্যালিড ইভেন ফর n টেন্ডস টু ইনফিনিটি। আমরা তাহলে যদি কোনো একটা z0 পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল ড্র করি, z0 পয়েন্টকে সার্কেল করে, z0 পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল ড্র করি এই ফাংশনটার ক্ষেত্রে, দেখো এর মধ্যে অনেক পয়েন্ট পাবো যে পয়েন্টগুলোতে ফাংশনটা কিন্তু অ্যানালিটিক নয়। মানে ধরো 1 বাই পাইটা এর বাইরে, বা 1 বাই 2 পাইটা এই সার্কেলটার বাইরে, কিন্তু 1 বাই 5 পাই বা 1 বাই 10 পাই বা 1 বাই 100 পাই বা 1 বাই 1000 পাই, এইগুলো তো সিঙ্গুলার পয়েন্ট। সেই সিঙ্গুলার পয়েন্টগুলো তাহলে এই সার্কেলটার ভিতরে থাকবে। সেক্ষেত্রে কিন্তু z0 is not an isolated singularity। এক্ষেত্রে কিন্তু z0 পয়েন্টটাকে আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটি বলতে পারবো না। আমরা এখানে যে ডিসকাশন গুলো করবো সেইগুলো কিন্তু মোস্টলি আইসোলেটেড সিঙ্গুলারিটির জন্যই ডিসকাশন গুলোকে লিমিট করে রাখবো। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আইসোলেটেড সিঙ্গুলারিটি বলতে কি বলতে চাইলাম, আর তোমার নন আইসোলেটেড সিঙ্গুলারিটি বলতে কি বলতে চাইলাম। ঠিক তো, প্রসিড করি। এখন এবার ধরো আমরা সিঙ্গুলারিটি অ্যানালিসিসে যাব। লেট আস কনসিডার সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে তাহলে বুঝতে পারছো যে আমরা লোরেন্টজ সিরিজ এক্সপানশনটার কথা কনসিডার করতে পারি। বিশেষ করে আইসোলেটেড সিঙ্গুলারিটি যদি থাকে তাহলে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টকে সেন্টার করে আমি একটা সার্কেল ড্র করে ফেললাম। আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল ড্র করে ফেললাম, আর তারপরে তার বাইরে যে কোনো রেডিয়াসের আরেকটা সার্কেল আমি ড্র করলাম। তো এই পয়েন্টটাতে ফাংশনটা অ্যানালিটিক নয়, কিন্তু এই যে রিজিয়নটা, এই রিজিয়নে তো ফাংশনটা অ্যানালিটিক। তাহলে এই রিজিয়নে আমরা ফাংশনটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারি উইথ দি হেল্প অফ টেলর সিরিজ, লরেন্টজ সিরিজ এক্সপানশন, যেখানে r1টা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল c1, আর r2টা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল c2। c1 c2 যদি আরেকটু মনে করার চেষ্টা করো, আমরা আউটার সার্কেলটাকে বলেছিলাম c1,
আর ইনার সার্কেলটাকে বলেছিলাম C2। তো আউটার সার্কেলের রেডিয়াসটাকে নেওয়া হয়েছে R1, আর ইনার সার্কেলের রেডিয়াসটাকে নেওয়া হয়েছে R2। এখন যদি z-z0 এই মডিউলাসটা R2 আর R1 এর মধ্যে থাকে, তাহলে সেই ফাংশনটাকে আমরা এরকম লোরেন্ট সিরিজ এক্সপানশনে এক্সপান্ড করতে পারি। যেমনটা আমি প্রথমেই বললাম যে এইটা হচ্ছে অ্যানালিটিক পার্ট অফ দি সিরিজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট অফ দি সিরিজ। দুটো ডিস্টিংক্ট পার্ট রয়েছে, প্রথম পার্টটা অ্যানালিটিক, দ্বিতীয় পার্টটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। আমরা এই অ্যানালিটিক পার্টের যে কোএফিসিয়েন্ট সেইগুলো ডেফিনিশন দেখেছি, প্রিন্সিপাল পার্টের যে কোএফিসিয়েন্ট সেইগুলোরও ডেফিনিশন কি হয়, কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেই জিনিসটা দেখে এসেছি। এবার এইটা ধরে জিনিসটাকে এগোনো যাক। কেমন? ধরো z0 is a singular point of the analytic part of Lorentz series expansion। এখানে তো তোমার দুটো রয়েছে, তো সেখানে এই দুটো পার্টের মধ্যে ধরো z0 পয়েন্টে তোমার একটা সিঙ্গুলারিটি রয়েছে। এই সিঙ্গুলারিটিটাকে আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি বলতে পারি। অ্যানালিটিক পার্টে যদি z0 পয়েন্টে ফাংশনটার সিঙ্গুলারিটি থাকে, তাহলে লোরেন্ট সিরিজ এক্সপানশনের যে অ্যানালিটিক পার্ট, সেই অ্যানালিটিক পার্টের সিঙ্গুলারিটিটা রিমুভেবল। তার কারণ যদি z টেন্ডস টু z0 হয়, এইটার ভ্যালুটা কত হবে? এইটার ভ্যালু দেখো কত হবে। z টেন্ডস টু z0 হলে এইটার ভ্যালুটা বেসিক্যালি a0 এর সাথে সমান হবে। একটু একটু যদি জিনিসটাকে লিখে ফেলো, অ্যানালিটিক পার্টটা তো বেসিক্যালি এইরকম। প্রথম কম্পোনেন্টটা কি? প্রথম কম্পোনেন্টটা a0, পরের কম্পোনেন্টটা কি a1, z মাইনাস z0, এইরকম, রাইট? এরকম ভাবে যাচ্ছে। তো z ইকুয়ালস টু z0 যদি হয়, বা লিমিটিং ভ্যালু যদি ক্যালকুলেট করো, তাহলে এই পার্টটা 0। একইভাবে পরের পার্টটা কি z মাইনাস z0 হোল স্কয়ার রয়েছে, তারপরের পার্টে z মাইনাস z0 কিউব রয়েছে, সেইগুলো সব 0 হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি? পড়ে থাকছে শুধুমাত্র এই a0 পার্টটা। a0 পার্টটা কি? a0 পার্টটা বেসিক্যালি ফাংশনাল ভ্যালু। তাহলে z0 পয়েন্টের যে সিঙ্গুলারিটি, সেই সিঙ্গুলারিটিটাকে আমরা removable singularity বলতে পারি, as far as we are considering the analytic part of the Lorentz series expansion। ওকে, এইটা খুব বিশাল কিছু ইম্পর্টেন্ট নয় আমাদের অ্যানালিসিসের ক্ষেত্রে। rather we are interested to analyze the singularity corresponding to the principal part of the series। এফপি যে পার্টটা রয়েছে, সেকেন্ড পার্ট যেটা দেখতে পাচ্ছ, সেই সেকেন্ড পার্টের অ্যানালিসিসটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট। কারণ কি, z equals to z0 তে তোমার জিনিসটা ডাইভার্জ করতে যাচ্ছে। কাজেই এখানে তোমার সেই সিঙ্গুলারিটিটা কি ধরনের সিঙ্গুলারিটি, আই মিন সেখানে কি কোনো পোল আছে কিনা, বা সেই পোলটা কোন অর্ডারে, সেটাকে আমরা স্টাডি করতে পারি। যদি একটু মনে করার চেষ্টা করো, আমরা বলেছিলাম পোল বলতে কি বোঝায়। হোয়াট ইজ এ পোল? ইফ উই ক্যান ফাইন্ড এ পজিটিভ ইন্টিজার n such that limit z tends to z0, z minus z0 to the power n into fz is some a which is non-zero, তাহলে আমরা বলবো যে এই ফাংশনটার একটা তোমার পোল আছে অফ অর্ডার n। যেটা বললাম সেটাকে আমি এখানে একটু লিখে দেখানোর চেষ্টা করছি, দেখো বুঝতে পারো কিনা। সাপোজ we are calculating a limit like this, limit z tends to z0, z minus z0 to the power n into fz। ওকে, এইটা ইজ সাম a which is non-zero। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমরা বলবো এই fz ফাংশনটার z equals to z0 তে একটা পোল আছে, যে পোলটার অর্ডারটা ইজ সাম n। তো সেটাই আমরা এখানে বেসিক্যালি স্টাডি করছি। সাপোজ vm নট ইকুয়াল টু 0, অ্যানালিটিক পার্টের যে কোএফিসিয়েন্ট গুলো, সেইগুলোকে কিভাবে লেখা হয়েছে, b1 b2 b3 b4 এরকম ভাবে লেখা হয়েছে। ফার্স্ট পার্টটা কি, তোমরা যদি সিরিজটাকে একটু দেখো, দেখবে যে সিরিজের এই এম ভ্যালু বা এন ভ্যালু যাই বলো না কেন, এটা শুরু হচ্ছে কি 1 থেকে। তাহলে ফার্স্ট পার্টটা কত? ফার্স্ট টার্মটা হচ্ছে b1 বাই z মাইনাস z0, সেকেন্ড টার্মটা কি b2 বাই z মাইনাস z0 হোল স্কয়ার এন্ড সো অন। হয়েছে? সেটাই লেখা হয়েছে এখানে। ধরো তোমার এই প্রিন্সিপাল পার্টটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। এবার সে bm নট ইকুয়াল টু 0, but bm plus 1, bm plus 2, bm plus 3 all are 0 in the principal part of Lorentz series expansion fz। তাহলে fp টাকে আমরা এই bm পর্যন্ত লিখে টার্মিনেট করে দিতে পারি, বাকি টার্মগুলো আর থাকে না। সেক্ষেত্রে এই সিরিজটা রিডিউসড হয়ে যায় টু দিস, এরকম ভাবে লিখতে পারি, যেখানে n প্রাইমটা রানস ফ্রম 1 টু m। আগে কি ছিল ইনফিনিটি পর্যন্ত, সেটা না করে আমরা এই m এতে গিয়ে টার্মিনেট করে দিতে পারি।
here fz is said to have a pole of order m, এক্ষেত্রে আমরা বলবো যে z equals z0 এই পয়েন্টে তোমার ফাংশনটার একটা পোল রয়েছে। যদি m equals to 1 হয় তাহলে আমরা বলবো যে এই পোলটা সিম্পল পোল। এটা বুঝতে পারলে আমি এখানে যে ডেফিনিশনটা দিলাম সেটার সাথে মেলাতে পারছো? এই যে ফাংশনটা খেয়াল করে দেখো তো, এই ফাংশনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করতাম, সাপোজ এই যে এখানে এখানে তুমি ধরো এইটা n না করে n বলি তাহলে বুঝাতে সুবিধা হবে, এইটা সে n আর এইটা হচ্ছে তোমার ওই fp এই পার্টটা, ক্লিয়ার? fp এই পার্টটা দেখো মাল্টিপ্লাই যদি করো দেখতে পাচ্ছ যে এইটাকে যদি মাল্টিপ্লাই করো কি পাবে বলো তো? প্রথম টার্মটাকে যদি এই z মাইনাস z0 টু দি পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করো কি হবে? b1 ইনটু z মাইনাস z0 টু দি পাওয়ার m মাইনাস 1। পরের টার্মটা কি হবে? b2 ইনটু z মাইনাস z0 টু দি পাওয়ার m মাইনাস 2 এন্ড সো অন। শেষ টার্মটা কি হবে? শেষ টার্মটা হবে bm, শেষ টার্মটা হবে bm, ক্লিয়ার? তো ন্যাচারালি যদি z টেন্ডস টু z0 হয় তাহলে এই পার্টটা মাল্টিপ্লাই করে ইভালুয়েট করলে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করলে 0 হবে, এই পার্টটাও ক্যালকুলেট করে লিমিটিং ভ্যালু বের করলে 0 হবে। এই পার্টটা থেকে কিন্তু কি পাবো? শুধুমাত্র bm পাবো। খেয়াল করে দেখো এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা বেসিক্যালি bm এইটার সাথে সমান, bm এইটার সাথে সমান। ধরা যাক bm টা নন জিরো, বাকি বাকি সমস্ত পার্টগুলো, হায়ার যে পার্টগুলো কোএফিসিয়েন্ট গুলো সেইগুলো সব জিরো। সেক্ষেত্রে আমরা বলবো এই ফাংশনটার পোল আছে অফ অর্ডার m এট দি পয়েন্ট z ইকুয়ালস টু z0। যদি এই কন্ডিশনটা m ইকুয়ালস টু 1 এর জন্যই স্যাটিসফাইড হয়ে যায় তাহলে আমরা বলবো যে z ইকুয়ালস টু z0 তে ফার্স্ট অর্ডার পোল রয়েছে, এটাকে সিম্পল পোল বলা হয়। যদি m ইকুয়ালস টু 1 হয় তাহলে সেই পোলটাকে আমরা সিম্পল পোল বলে থাকি। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো এখান থেকে বোঝাতে সুবিধা হবে। সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন লাইক দিস sin z বাই z টু দি পাওয়ার 4, এই ধরনের একটা ফাংশন আমরা আগের দিনকে নিয়েছিলাম। খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ যে এই ফাংশনটার এমনিতে কনভেনশনাল টেলর সিরিজ এক্সপানশন আমরা করতে পারি না, বিকজ ফাংশনটা কিন্তু এন্টায়ারলি অ্যানালিটিক নয়। ইনস্টেড এইটার আমরা লোরেন্ট সিরিজ এক্সপানশন করব। লোরেন্ট সিরিজ এক্সপানশন করতে গিয়েও কিন্তু আমরা ফর্মাল ডেফিনিশন ইউজ করব না, রাদার আমরা sin z এর টেলর সিরিজ এক্সপানশনটাকে 1 বাই z টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। সেটাই করা হয়েছে, দেখো sin z এর টেলর সিরিজ এক্সপানশন লেখা হয়েছে, লিখে z টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। করার পর এটাকে যদি ইভালুয়েট করো তাহলে এই রকম একটা জিনিস পাবে। দেখতে পাচ্ছ এখান থেকে প্রিন্সিপাল পার্ট, অ্যানালিটিক পার্টকে আইডেন্টিফাই করতে পারছো? এই যে জিনিসটা, এই জিনিসটা কি বেসিক্যালি অ্যানালিটিক পার্ট, রাইট? এই পার্টটা বেসিক্যালি অ্যানালিটিক পার্ট, তার কারণ জেড এর কি হায়ার কোএফিসিয়েন্ট রয়েছে, জেড, জেড স্কয়ার, জেড কিউব, জেড 4 এইরকম কোএফিসিয়েন্ট গুলো রয়েছে। সেই জিনিসগুলোকে, সেই পার্টটাকে আমরা অ্যানালিটিক পার্ট বলে থাকি। অন দি আদার হ্যান্ড এই যে পার্টটা দেখতে পাচ্ছ যেখানে, এখানে বেসিক্যালি তোমার দুটো টার্ম রয়েছে, 1 বাই জেড কিউব মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 বাই জেড। এই যে পার্টটা, এই দুটো পার্ট বেসিক্যালি তোমার প্রিন্সিপাল পার্ট, রাইট? এই দুটো পার্ট হচ্ছে প্রিন্সিপাল পার্ট। খেয়াল করে দেখো z ইকুয়ালস টু 0 তে পোল আছে, z ইকুয়ালস টু 0 তে এই যে পার্টটা সিঙ্গুলারিটি রয়েছে, প্রথম কথা z ইকুয়ালস টু 0 তে এই পার্টটা তো তোমার ডাইভার্জ করে যায়, কাজে z ইকুয়ালস টু 0 ইজ এ সিঙ্গুলার পয়েন্ট অফ দি প্রিন্সিপাল পার্ট। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ যে b4, b5, b6, b7 এই সমস্ত কোএফিসিয়েন্ট গুলো 0, বাট b3 এইটা কিন্তু নন জিরো। b3 ভ্যালুটা কত? b3 টাই সিম্পলি 1, b3 ভ্যালুটা সিম্পলি 1। এই যে অ্যানালিটিক পার্টটা রয়েছে, এই যে যেটাকে আমি গোল করে রেখেছি, এইটাকে যদি আমি সাম fp দিয়ে ডিনোট করি, fp অফ z, খেয়াল করে দেখো তো এই ভ্যালুটা কত হয়? লিমিট z টেন্ডস টু 0 z মাইনাস z0 টু দা পাওয়ার m, তাই তো? মানে z কিউব ইনটু fpz। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা সিম্পলি 1, এই ভ্যালুটা সিম্পলি 1। আমরা যখন পোল অ্যানালিসিস করছি নিয়মটা কি? z মাইনাস z0 টু দা পাওয়ার m ইনটু fpz। এখানে z0 টা কত? 0, তাহলে z টেন্ডস টু 0, z কিউব ইনটু fpz সমান 1। তাহলে আমরা বলবো যে এখানে এই গিভেন ফাংশনটার একটা পোল রয়েছে, দিস ইজ অফ দি অর্ডার অফ 3। z ইকুয়ালস টু 0 তে একটা পোল আছে, যে পোলটার অর্ডারটা হচ্ছে 3। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। পোলটা ক্লিয়ার হয়েছে কি বললাম?
ওকে, নেক্সট পরের এটাতে আসি। আরেকটা টাইপের সিঙ্গুলারিটি, সেটাও তোমাদের আগে কোন একটা ক্লাসে আমি ডিফাইন করেছিলাম, যেটাকে বেসিক্যালি এসেনশিয়াল সিঙ্গুলারিটি বলা হয়। এখন এমন একটা ফাংশন যদি থাকে যে ক্ষেত্রে তোমার এই জেড জিরো পয়েন্ট, এই জেড জিরো পয়েন্টে একটা এ রয়েছে, পোল আছে, বাট ইট ইজ অফ আরবিটারিলি হাই অর্ডার which cannot be eliminated by multiplication by z minus z0 to the power n। আমরা এখানে দেখালাম যে এই ফাংশনটাকে যদি আমরা z minus z0 to the power m এইটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এন্টায়ার জিনিসটা, এই প্রোডাক্টটা কিন্তু অ্যানালিটিক হয়। এখন যদি এই m এর ভ্যালুটা আরবিটারিলি হাই হওয়া সত্ত্বেও এমন একটা ভ্যালু পেলাম যেটা অ্যানালিটিক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো যে ফাংশনটার একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি রয়েছে ওই পার্টিকুলার পয়েন্ট। এটা বেসিক্যালি কি পোল অফ ইনফাইনাইট অর্ডার। এই m এর ভ্যালুটা যদি ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে আমরা z0 পয়েন্টটাকে বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। The function fz is said to have an essential singularity at z equals to z0 if there exists no m such that bm equals to bm plus 1 equals to 0 or bs equals to 0 for s greater than m. That is, fpz contains an infinite number of terms when z equals to z0 is an essential singularity. The peculiar behavior of the function in the neighborhood of an essential singularity is revealed by এটাতে আমরা যাব না, এটার মধ্যে যাব না। ইনস্টেড যদি একটা এক্সাম্পল থাকে সেটা দিয়ে বরং বেটার ওয়েতে এটাকে বোঝা যেতে পারে। জাস্ট এ মিনিট। দেখো এখানে বোধহয় একটা এক্সাম্পল রয়েছে। ইয়েস, হিয়ার ইট ইজ। হ্যাঁ, এক্সাম্পলটা এখানে রয়েছে, দেখো এখান থেকে বুঝতে পারবে। এই যে fz equals to z into exponential of 1 by z, এইখান থেকেও দেখতে পাচ্ছ যে ফাংশনটা, এই fz, এই ফাংশনটাকে কিন্তু আমরা টেলর সিরিজ এক্সপানশন করতে পারবো না, তাই না? তার কারণ 1 by z এইটা থাকার জন্য কি ফাংশনটা আর অ্যানালিটিক হচ্ছে না at z equals to 0 তে। z equals to 0 is a singular point of this function, এটা ক্লিয়ারলি আন্ডারস্টুড। ইনস্টেড এই ফাংশনটার আমরা একটা লোডেন সিরিজ এক্সপানশন বের করে ফেলতে পারি। লোডেন সিরিজ এক্সপানশনটা আমরা এরকম কনভেনশনাল ফর্মে করব না, রাদার এই 1 by z এইটা টেলর সিরিজ এক্সপানশন করব, করে সেটাকে z দিয়ে মাল্টিপ্লাই করব। e টু দি পাওয়ার 1 by z এর টেলর সিরিজ এক্সপানশন করলে কি হয়? এর টেলর সিরিজ এক্সপানশন করলে 1 by z টু দি পাওয়ার n by n ফ্যাক্টোরিয়াল হয়। এবার z দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এরকম একটা জিনিস পাবে। খেয়াল করে দেখো, এই যে টার্ম, এই যে ফার্স্ট দুটো টার্ম, এই ফার্স্ট দুটো টার্ম বেসিক্যালি অ্যানালিটিক, আর বাকি যে পার্টগুলো সেই পার্টগুলো কি? সেই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। এখানে দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস রয়েছে, প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস রয়েছে। সুতরাং আমরা যদি z ইকুয়ালস টু 0 তে এরকম একটা অ্যানালিসিস করি, লিমিট z টেন্ডস টু 0 z টু দি পাওয়ার n বা m, z টু দি পাওয়ার m ইনটু fpz, এরকম করে আমরা কিন্তু কোনো পার্টিকুলার ভ্যালু পাবো না। এটা তোমার সবসময় এইরকম ধরনের একটা জিনিস চলে আসবে আর কি, 1 by z বা সামথিং ইনটু সাম কোএফিসিয়েন্ট ইনটু z টু দি পাওয়ার কি বলো, যদি এটা সে 1 by z টু দি পাওয়ার s হয়, তাহলে কি হবে? z টু দি পাওয়ার s মাইনাস m, এইরকম ধরনের একটা জিনিস চলে আসবে। হ্যাঁ, m এর ভ্যালুটা ইনফাইনাইটলি লার্জ করলে তবেই এটা সম্ভব। সুতরাং mটা যদি ইনফিনিটি হয় তবেই কিন্তু আমরা রিমুভ করতে পারবো। সুতরাং এখানে কিন্তু ফাংশনটার কোনো ফাইনাইট অর্ডারের পোল নেই। এই ধরনের কেসকে আমরা বলি এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এই যে ফাংশনটা দেয়া রয়েছে, এখান থেকে আমরা বলতে পারি যে ফাংশনটার এসেনশিয়াল সিঙ্গুলারিটি রয়েছে at z equals to 0। আর একটা টাইপের সিঙ্গুলারিটি, সেটা অ্যানালিসিসটা আরো ডিফিকাল্ট, তার কারণ এটাতে বেসিক্যালি তোমার মাল্টি ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে এই আইডিয়াটা অ্যাপ্লিকেবল। এটাকে ব্রাঞ্চ পয়েন্ট বলা হয়। সেই ব্রাঞ্চ পয়েন্ট, ব্রাঞ্চ কাট, এই পার্টটা আমরা বাদ রাখছি। এবার পরের টপিক, more relevant topic, important topic is the evaluation of residues. রেসিডিউ বলতে কি বোঝায় এবং
এই রেসিডিউকে কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেটা আমরা এখন ডিসকাস করব। রেসিডিউ বলতে কি বোঝায়? যেমনটা প্রথমে ডিসকাস করলাম যে লরেন্ট সিরিজ এক্সপানশন, ধরো ধরো তোমার কোন একটা ফাংশন আছে, সেই ফাংশনটার জেড জিরো একটা সিঙ্গুলারিটি, জেড জিরোটা হচ্ছে একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি, এবং আরো ক্লিয়ারলি বললে বলতে হয় যে জেড জিরো পয়েন্টে ফাংশনটার একটা mth অর্ডার পোল রয়েছে। জেড জিরো পয়েন্টে ফাংশনটার mth অর্ডার পোল রয়েছে। তো আমরা এই ফাংশনটাকে যদি লরেন্ট সিরিজ এক্সপানশন এক্সপ্যান্ড করি তাহলে এইরকম ভাবে লিখতে পারি, দিস ইজ দি অ্যানালিটিক পার্ট, যেটা বারবার বলছি, আর বাকি পার্টটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। যেহেতু তোমার পোলটার অর্ডারটা হচ্ছে এম, সুতরাং এর পরের টার্মগুলো আর নেই। দেখো m+1, m+2, m+3, এর পরে আর কোনো টার্ম নেই, এইখান পর্যন্ত গিয়ে জিনিসটা কনভার্জ করে গেছে। হ্যাঁ, এই এম সংখ্যক টার্ম তাহলে এই অ্যানালিটিক পার্টের মধ্যে রয়েছে যদি ফাংশনটার mth অর্ডার পোল থাকে। এবার তোমরা ডেফিনিশনটা মনে করার চেষ্টা করো। এখানে যে অ্যানালিটিক পার্ট, সেই অ্যানালিটিক পার্টের কোএফিসিয়েন্টটা যদি a মাইনাস n হয়, অ্যানালিটিক পার্টের কোএফিসিয়েন্টটা যদি a মাইনাস n হয়, তাহলে সেটাকে কিভাবে লিখতে পারি? 1/2πi ক্লোজ ইন্টিগ্রাল f জাই dজাই বাই জাই মাইনাস z0 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1। একটু মনে করার চেষ্টা করো আবার এখানে। এইটা হচ্ছে তোমার সেই z0 একটা পয়েন্ট, যেটাকে সেন্টার করে আমরা একটা সার্কেল এঁকেছি। এটা না করলেও চলতো, একটা সার্কেল ড্র করেছি, যে সার্কেলটাকে তোমার C2 এইটা দিয়ে ডেসক্রাইব করা হচ্ছে, এবং এটাকে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নেওয়া হলো। তো এই পাথ বরাবর যদি আমরা এই ইন্টিগ্রেশনটাকে ক্যারি আউট করতে পারি, করার পর যদি 1/2πi দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে a মাইনাস n এই কোএফিসিয়েন্টটাকে বের করে ফেলতে পারি। একটু মনে করে দেখো, an এইটাকে বের করতে গেলে সিমিলার একটা ইন্টিগ্রেশন করতে হবে, বাট সেই ইন্টিগ্রেশনটা তোমার ওই আউটার সার্কেল C1 যেটা দেখানো হয়েছিল তার উপরে করতে হবে। আমরা এটাতেই কনসেন্ট্রেট করছি। সাপোজ ইউ হ্যাভ সাম ফাংশন fz, যার পোল আছে এট পয়েন্ট z ইকুয়ালস টু z0, এবং এই পোলটার অর্ডারটা হচ্ছে m। তো এই প্রিন্সিপাল পার্টের কোন একটা কোএফিসিয়েন্টের ডেফিনিশন এইটা। তাহলে আমরা যদি ফার্স্ট কোএফিসিয়েন্টটাকে বের করতে চাই, এখানে তো তোমার বেসিক্যালি জেনারেল এটাকে ডিফাইন করা হয়েছে, যে কোনো n ভ্যালুর জন্য ডিফাইন করা হয়েছে। ফার্স্ট কোএফিসিয়েন্ট মানে কি? a-1। ফার্স্ট কোএফিসিয়েন্ট মানে ফার্স্ট টার্মটার যে কোএফিসিয়েন্ট। ফার্স্ট কোএফিসিয়েন্ট বলতে এই যে অ্যানালিটিক প্রিন্সিপাল পার্টের ফার্স্ট কোএফিসিয়েন্ট a-n, অর্থাৎ n এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? এখানে n ইকুয়ালস টু 1 বসাও, দেখতে পাচ্ছ ডিনোমিনেটরটা কি 1 হয়ে যায়, -1 + 1 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এই a-1 এইটাকে আমরা কত লিখতে পারি? a-1 is simply this. a-1 is simply this integration, right? a-1 is simply 1/2πi close loop integral fz dz, যেখানে এই লুপটা আমরা নিচ্ছি around the singular point z0. Here C encloses the point z0. C encloses the singularity z0. Here এই a-1 এই কোএফিসিয়েন্টটা কি বেসিক্যালি রেসিডিউ অফ দি গিভেন ফাংশন বলা হয়। a-1 এটা কি বেসিক্যালি রেসিডিউ অফ দি গিভেন ফাংশন fz বলা হয়। except the numerical factor 2πi, a-1 is the value of the integral of fz। খেয়াল করে দেখো, এই পার্টটাকে যদি তুমি বাদ দাও, এই মাল্টিপ্লিকেশন এই ফ্যাক্টরটাকে যদি বাদ দাও, বাকি জিনিসটা কি বেসিক্যালি তোমার ওই ফাংশনটার ইন্টিগ্রাল ওভার দি পাথ c। তাহলে আমরা যদি ফাংশনটার ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে পারি, করলে 1/2πi দিয়ে মাল্টিপ্লাই করে এই কোএফিসিয়েন্টটা বের করে ফেলতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ধরো এই ইন্টিগ্রেশনটা সহজে করা সম্ভব নয়, বাই সাম মিনস আমরা এই রেসিডিউটা বের করতে পারি। ইন্টিগ্রেশনটা করা সম্ভব নয়, বাট বাই সাম মিনস আমরা রেসিডিউটা বের করতে পারি। তাহলে এই রেসিডিউটাকে যদি 2πi ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে ফাংশনটার ইন্টিগ্রাল কত হবে অ্যারাউন্ড দি বাউন্ডারি c, সেটা আমরা বের করে ফেলতে পারি। ইন দোজ কেসেস a-1 can be determined directly, we have a method of evaluating the definite integral fz over c indirectly. এটা আমরা পরে কোচিজ রেসিডিউ থিওরেম যখন যাব সেখানে দেখব আর কি এই জিনিসটার ইম্পর্টেন্সটা কি।
রেসিডিউ এর ইম্পর্টেন্সটা বেসিক্যালি ওই জায়গাতেই আমরা ইন্টিগ্রেশন গুলোকে ইভ্যালুয়েট করে ফেলতে পারি বাই ইভ্যালুয়েটিং দি রেসিডিউস। এখানে তাহলে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু ইভ্যালুয়েট দি রেসিডিউ। একটা গিভেন ফাংশনে রেসিডিউ কি করে বের করতে হয় সেই জিনিসটাই শিখবো। রেসিডিউ বের করতে গেলে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফাংশনটার কোনো পোল আছে কিনা বা সেই পোলটা কোন অর্ডারে। We now develop an important expression for evaluating a-1 directly. এই রেসিডিউটাকে বিভিন্ন রকম ভাবে বের করা যায়, তার কতগুলো মেথড এখানে এক্সপ্লেন করা হয়েছে। দেখো আবার ওই জায়গাটাতে ফিরে যাও যেখানে তোমার ফাংশনটাকে ডিফাইন করা ছিল, রোডেন সিরিজ এক্সপানশনটাকে ডিফাইন করা ছিল এখানে ইকুয়েশন 4। এই যে ফাংশনটাকে তো ডিফাইন করা ছিল, এই ফাংশনটাকে আমরা মাল্টিপ্লাই করলাম। কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? z মাইনাস z0 টু দা পাওয়ার m দিয়ে। ইকুয়েশন 4.2 এর বোথ সাইডকে আমরা z মাইনাস z0 টু দা পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দিয়ে কি লিখতে পারি? এই যে fz টাকে যেহেতু মাল্টিপ্লাই করেছি z মাইনাস z0 টু দা পাওয়ার m, তাহলে বাম দিকটা কি হয়? বাম দিকটা এইটা হয়। এই বাম দিকটাকে আমরা সাম ফাই z দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, 4.2 আগে যে ইকুয়েশনটা দেখালাম সেই ইকুয়েশনে বোথ সাইডে যদি z মাইনাস z0 টু দা পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে বাম দিকটা এইরকম ফাই z দিয়ে লেখা হবে। পরিষ্কার? এখন ডান দিকে কি হবে? ডান দিকে যে অ্যানালিটিক পার্ট ছিল সেটাতে কি z মাইনাস z0 টু দা পাওয়ার m এটা অ্যাডেড হয়ে যাবে। তাহলে ডান দিকটাকে আমরা লিখতে পারি an z মাইনাস z0 টু দা পাওয়ার n প্লাস m। আর প্রিন্সিপাল পার্টটাতে কি লিখবো? প্রিন্সিপাল পার্টটা তো কেমন ছিল? প্রিন্সিপাল পার্টটা তো n ইকুয়ালস টু 1 টু m পর্যন্ত ছিল। আমরা বলেছি এটা যে পোল অফ অর্ডার m। তাহলে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই বাই z মাইনাস z0 টু দা পাওয়ার m, তাহলে জিনিসটা এরকম হবে। ডিনোমিনেটরে কি ছিল? z মাইনাস z0 টু দা পাওয়ার m। তাহলে এরকম একটা জিনিস হবে। দেখতেই পাচ্ছ যে যদি m টা n এর সাথে সমান হয়, লাস্ট টার্মটার ক্ষেত্রে কি হবে? লাস্ট টার্মের ক্ষেত্রে ভ্যালুটা a মাইনাস m থাকবে বা a মাইনাস m হবে। এখানে সেটাকে ভেঙে লেখা আছে, দেখো। প্রথম পার্টটা অ্যানালিটিক পার্টটাকে যদি আমরা লিখি n ইকুয়ালস টু 0 এর জন্য ভ্যালুটা এটা, n ইকুয়ালস টু 1 এর জন্য ভ্যালুটা এটা, n ইকুয়ালস টু 2 এর জন্য একই রকম ভাবে ভ্যালু হবে। প্রথম লাইনে বেসিক্যালি অ্যানালিটিক পার্টের টার্মগুলোকে দেখানো হয়েছে আর পরের লাইনটাতে প্রিন্সিপাল পার্টের টার্মগুলো দেখানো হয়েছে। পরের লাইনে প্রিন্সিপাল পার্টের টার্মগুলোকে দেখানো হয়েছে। এখানে যদি তোমার ফার্স্ট টার্মটা দেখো, ফার্স্ট টার্মটা এরকম হবে দ্যাট করেসপন্ডস টু n ইকুয়ালস টু 1। সেকেন্ড টার্মটাকে যদি দেখো দ্যাট করেসপন্ডস টু n ইকুয়ালস টু 2। এই এক্সপ্রেশন n ইকুয়ালস টু 2 বসাও, এরকম একটা পাবো। সিমিলারলি এরকম ভাবে প্রসিড করতে পারি। লাস্ট টার্মটা সেইটার জন্য কি? সেইটার জন্য n ইকুয়ালস টু m, n ইকুয়ালস টু m বসালে এই জিনিসটা হয়। এটাই তো এখান থেকে খুব পরিষ্কার যে ফাংশনটার পোল রয়েছে at z0 and this pole has order m, mth order pole আছে। ওকে, এখন এই যে ফাংশনটা 4.4 এ যে ফাংশনটা দেখতে পাচ্ছ fz is not analytic at z0 but when it is multiplied by z minus z0 to the power m, এই জিনিসটা কিন্তু অ্যানালিটিক হয়ে যায়। তার কারণ z tends to z0 তে দেখো, z tends to z0 তে এইটা 0 এইটা 0 এইটা 0 সমস্তগুলো 0, শুধুমাত্র কি ভ্যালুটা থাকছে? শুধুমাত্র a মাইনাস m এই ভ্যালুটা থাকছে। তাহলে আমরা বলতে পারি যে z tends to z0 তে ফাংশনটা কিন্তু একটা অ্যানালিটিক ফাংশন হয়। ওকে, মানে ফাংশনটা অ্যানালিটিক হয়। ফাইজের যে ফাংশনটা সেটা অ্যানালিটিক, এফজেড ফাংশনটা অ্যানালিটিক নয়। বাট জেড মাইনাস z0 টু দা পাওয়ার n ইনটু fz অর্থাৎ ফাইজের যে ফাংশনটা, সেই ফাইজের ফাংশনটা বিকামস অ্যানালিটিক ইভেন এট z ইকুয়ালস টু z0। ইকুয়েশন 4.4 মে বি থট অফ টেলর সিরিজ এক্সপানশন। এই 4 নাম্বার ইকুয়েশন 4.4 এই ইকুয়েশনটা, এটাকে তাহলে আমরা একটা টেলর সিরিজ এক্সপানশন হিসেবে ভাবতে পারি অফ দি ফাংশন ফাইজেড। ফাইজের ফাংশনটার একটা টেলর সিরিজ এক্সপানশন হিসেবে ভাবা যেতে পারে, তাই তো? কোন একটা ফাংশনের টেলর সিরিজ এক্সপানশন কেমন হয়? কোন একটা ফাংশনের টেলর সিরিজ এক্সপানশন কেমন হয়? ধরো ফাংশনটা তোমার এই রকম, সরি, ধরো ফাংশনটা হচ্ছে এই রকম ফাইজেড। এই ফাইজেড এই ফাংশনটা যদি আমরা টেলর সিরিজ এক্সপানশন করি, কি দেখলাম? টেলর সিরিজ এক্সপানশনটা কি হয়? an z minus z0 to the power n
যেখানে n এর ভ্যালুটা রানস ফ্রম 0 টু ইনফিনিটি। আমি আবার বলছি, যে ফাংশনটা অ্যানালিটিক তারই কেবলমাত্র টেলর সিরিজ এক্সপানশন করা সম্ভব। fz ফাংশনটা অ্যানালিটিক নয়, কিন্তু fz ফাংশনটাকে যদি z মাইনাস z0 টু দ্য পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করো, দ্যাট phi z becomes analytic and hence we can derive a Taylor series expansion of phi z, যেখানে এই an এই কোএফিসিয়েন্টটা কত, an এই কোএফিসিয়েন্টটাকে কিভাবে লেখা যায়, আমরা দেখিয়েছি an কোএফিসিয়েন্টটাকে লিখতে পারি as 1 by n factorial d dz of phi z, d dz নয় মানে dnz dzn, রাইট, dnz dzn phi z, যেটা কিনা ইভ্যালুয়েটেড এট z equals to z0। এটাই হচ্ছে ডেফিনিশন। এখন আমরা কোন কোএফিসিয়েন্টটাকে চাইছি, আমরা চাইছি a-1, a-1 এই কোএফিসিয়েন্টটাকে চাইছি। a-1 এই কোএফিসিয়েন্টটা এই সিরিজের কোন অর্ডার কোএফিসিয়েন্ট বলতো? a-1 যদি দেখো সেটা কোথায় রয়েছে, a-1 এই যে কোএফিসিয়েন্টটা সেইটার অর্ডারটা কি, সেইটার অর্ডারটা হচ্ছে m-1। টেলর সিরিজ এক্সপানশনে তোমার a-1 বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, z মাইনাস z0 টু দা পাওয়ার m-1 এর কোএফিসিয়েন্টটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ফর্মুলায় যদি আমরা a-1 টাকে বের করতে চাই, তাহলে n টাকে রিপ্লেস করতে হবে বাই m-1। আচ্ছা, এটা আমি আর লিখবো না, লিখতে এমনিতে অসুবিধা হচ্ছে। দেখো এটার সাথে ট্যালি করিয়ে দেখো, n এর জায়গায় তুমি m-1 দিয়ে রিপ্লেস করে দাও। দেখো dn dz n ছিল, সেখানে কি n এর জায়গায় m-1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, দিয়ে এটাকে বের করেছি। ঠিক আছে, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, কোন একটা ফাংশনের যদি রেসিডিউ আমাকে বের করতে হয়, প্রথমে জানতে হবে সেই ফাংশনটার কোন অর্ডারের পোল রয়েছে। ধরো z ইকুয়ালস টু z0 তে m এর অর্ডার পোল রয়েছে, তাহলে আমি ইভেন ফাংশনটাকে z মাইনাস z0 টু দা পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করে একটা ফাংশন ডিফাইন করলাম phi z। যদি আমি জানি যে এই fz ফাংশনটার z ইকুয়ালস টু z0 তে m এর অর্ডার পোল আছে, তাহলে ওই গিভেন ফাংশনটাকে z মাইনাস z0 টু দা পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করে একটা নতুন ফাংশন phi z জেনারেট করলাম। করার পর যদি আমরা এইটাকে ইভ্যালুয়েট করতে পারি, তাহলে ডিরেক্টলি আমরা গিভেন ফাংশন fz এর রেসিডিউটা কত সেইটাকে বলে দিতে পারি। ইজ দিস ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি বললাম? স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, স্যার a-1টাকে কেন রেসিডিউ, ওটাকেই কেন রেসিডিউ বলবো? না সেটা ডেফিনিশন কেন বলা হচ্ছে এই কোশ্চেনটা খুব রেলিভেন্ট নয়। দিস ইজ দি ডেফিনিশন অফ রেসিডিউ, কেমন? এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার লোরেন্টজ সিরিজ এক্সপানশনের যে প্রিন্সিপাল পার্টটা রয়েছে তার ফার্স্ট টার্মের কোএফিসিয়েন্ট। লোরেন্টজ সিরিজ এক্সপানশনের প্রিন্সিপাল পার্টের ফার্স্ট টার্ম যেটা আছে তার কোএফিসিয়েন্টটাকে বাই ডেফিনিশন রেসিডিউ বলা হয়। ঠিক আছে, এটাকে রেসিডিউ বলা হয়। এর সুবিধাটা হচ্ছে যে এইটাকে ক্যালকুলেট করলে দেখো গিভেন ফাংশনটার একটা ক্লোজ পাথে লাইন ইন্টিগ্রাল কত সেইটাকে আমরা বের করে দিতে পারি। ধরো কোন একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল রয়েছে যেটাকে ডিরেক্টলি ইউজ করে ক্যালকুলেট করতে পারছি না, আমরা এই ইন্টিগ্রালটাকে রেসিডিউটা বের করে ফেলতে পারি। ইন্টিগ্রালটা আমাকে আদৌ ক্যালকুলেট করতে হচ্ছে না, এবার আমরা রেসিডিউটাকে বের করছি। এই রেসিডিউটাকে যদি 2πi দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইন্টিগ্রালের ভ্যালুটা কত সেটা বলে দিতে পারি। এটাই হচ্ছে ইম্পর্টেন্স। ঠিক আছে, ইন সাম সেন্স তুমি বলতে পারো যে ফাংশনটাকে যদি ইন্টিগ্রেট করা হয় ওই পাথে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু এই ভ্যালুটা পড়ে থাকে, সেই সেন্সে এটাকে রেসিডিউ বলা হয়। ওকে স্যার। আর কোনো কোশ্চেন? ওকে, ধরে নিলাম আর কোনো কোয়েশ্চেন নেই। এবার আমি পরের এটাতে যাচ্ছি, ওই মানে রেসিডিউ বের করার টেকনিকটাতেই যাচ্ছি। ধরে নাও যে তোমার একটা ফাংশন, সেই ফাংশনটা সিম্পল পোল রয়েছে। আগে যে টেকনিকটা বলে এলাম সেটা সামসাম একটা জেনারেল টেকনিক, যে টেকনিকটা ইউজ করে আমরা ডিরেক্টলি রেসিডিউটা কত সেটাকে বের করতে পারি।
এবার কিছু পার্টিকুলার কেস, ধরো তোমার একটা ফাংশন সিম্পল পোল রয়েছে এট জেড ইকুয়ালস টু জেড জিরো, অর্থাৎ এন ভ্যালুটা ওয়ান, অর্থাৎ এন ভ্যালুটা ওয়ান, সেই কেসে আমরা রেসিডিউটা কি করে বের করতে পারি? সেটা রেদার খুব সহজ, তার কারণ কারণটা হচ্ছে এটাই, যে যদি তুমি এই এটাকে দেখো, এমটা যদি মানে সিম্পল পোল যদি হয়, এমটা কি বেসিক্যালি ওয়ান, এমটা বেসিক্যালি ওয়ান, তাহলে এই পার্টটা তোমার থাকে না। সিম্পল পোলের ক্ষেত্রে, সিম্পল পোলের ক্ষেত্রে এই জায়গা পর্যন্তই থাকে না, জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা করলে কত ওয়ান হয়ে যাবে, এইটা পড়ে থাকে, এইটা জিরো আর এইটা জিরো। তাহলে ফাংশনটাকে যখন তুমি আই জেডটাকে করছো, এই টার্মটা থাকবে, এই টার্মটা থাকবে, আর শেষের টার্মটা কত হবে, এ মাইনাস ওয়ান। এবার যদি আমরা ফাই জেড এর লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি এট জেড টেন্ডস টু জেড জিরো, সেটাই কি এ মাইনাস ওয়ান এর সাথে সমান হবে। তাহলে এটা খুব সিম্পল একটা জিনিস, এ মাইনাস ওয়ান সিম্পল পোলের ক্ষেত্রে এ মাইনাস ওয়ান বলতে বোঝাচ্ছে ফাই জেড এর লিমিটিং ভ্যালু এট জেড অ্যাপ্রোচেস জেড জিরো, অর্থাৎ এফ জেড গিভেন ফাংশনটাকে জেড মাইনাস জেড জিরো দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পর এই প্রোডাক্টটা যদি আমরা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি এট জেড টেন্ডস টু জেড জিরো, তাহলে আমরা রেসিডিউটা কত এটা বলে দিতে পারি। ঠিক আছে, সিম্পল পোলের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আরো ইজিয়ার আর কি। সেটা ইনফ্যাক্ট তুমি এই ডেফিনিশন থেকেও বুঝতে পারছো, যদি এমটা ওয়ান হয়, এমটা যদি ওয়ান হয়, you know 1 by 0 factorial, that is 1, d 0 dz 0, এটা কত 1 হবে, বেসিক্যালি phi z এর লিমিটিং ভ্যালু as z tends to z0, অর্থাৎ 4.7 এ যেটা দেয়া রয়েছে সেটা বেসিক্যালি 4.6 থেকেই ফলোড হয় ফর এ সিম্পল পোল, দ্যাট ইজ ফর n equals to 1। এখন এই কনটেক্সটে জিনিসটাকে আরেকটু ইলাবোরেটলি ডিসকাস করা আছে। ধরো তোমার গিভেন ফাংশন এফ জেডটাকে আমরা এইরকম দুটো ফাংশনের রেশিও হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, সে জি জেড বাই এইচ জেড। গিভেন ফাংশনটাকে আমরা এইরকম ভাবে এইরকম রেশিও দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, জি জেড বাই এইচ জেড। আরো ধরো যে জি জেড আর এইচ জেড দে আর অ্যানালিটিক ফাংশনস, জি জেড এইচ জেড দুটোই অ্যানালিটিক ফাংশন। আর বলা আছে যে জি জেড জিরো নট ইকুয়ালস টু জিরো, জেড জিরো পয়েন্ট মানে জি জেড এইচ জেড দুটোই অ্যানালিটিক ফাংশন, কিন্তু এই রেশিওটা অ্যানালিটিক নয়, রেশিওটা তো এফ জেড ফাংশনটা অ্যানালিটিক নয়, এর জেড ইকুয়ালস টু জেড জিরোতে একটা সিঙ্গুলারিটি রয়েছে। তো জি জেড জিরো যদি নট ইকুয়াল টু জিরো হয়, কিন্তু এইচ জেড জিরো ইকুয়ালস টু জিরো, বাট এইচ প্রাইম জেড জিরো ইজ নন জিরো। আবার বলছি, যে উপরের ফাংশনটা দেখছো জি জেড, এইটা নন জিরো এট জেড ইকুয়ালস টু জেড জিরো, বা ডিনোমিনেটরে যে ফাংশনটা রয়েছে এইচ জেড, এই ফাংশনটার ভ্যালুটা জিরো এট জেড জিরো। তবে এই ফাংশনটার যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিএইচ ডিজেড, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জেড ইকুয়ালস টু জেড জিরোতে জিরো নয়। তাহলে আমরা বলবো যে ফাংশন এইচ জেড হ্যাজ এ সিম্পল পোল সিম্পল জিরো, এইচ জেডটা সিম্পল জিরো রয়েছে এট জেড জিরো। দেখো একদম প্রথমে যেটা ডিসকাস করলাম, জিরো অফ এ ফাংশন, কোন একটা ফাংশনের সিম্পল জিরো বলতে কি বোঝায়, কোন একটা ফাংশনের সিম্পল জিরো বলতে বোঝায় যে ফাংশনটার ভ্যালুটা ওই পার্টিকুলার পয়েন্টে জিরো, কিন্তু ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ওই পয়েন্টে নন জিরো। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে একটা ফাংশন যেটা কিনা রেশিও অফ টু অ্যানালিটিক ফাংশন, একটা ফাংশন যেটা কিনা রেশিও অফ টু অ্যানালিটিক ফাংশন, ডিনোমিনেটরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা একটা সিম্পল জিরো রয়েছে এট জেড ইকুয়ালস টু জেড জিরো, এবং এফ জেড ফাংশনটার একটা সিম্পল পোল রয়েছে এট জেড ইকুয়ালস টু জেড জিরো। সেক্ষেত্রে আমরা রেসিডিউটা কি করে বের করব? রেসিডিউ বের করতে গেলে সিম্পল পোলের ক্ষেত্রে রেসিডিউ কি করে বের করতে হয়, ডেফিনিশনটা কি, সিম্পল পোলের ক্ষেত্রে a মাইনাস ওয়ান, এই রেসিডিউটাকে বের করতে গেলে কি করব আমরা, এফ জেড জেড মাইনাস জেড জিরো এর লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব এট জেড টেন্ডস টু জেড জিরো। এফ জেডটাকে দেখো ওই যেমন ভাবে ডিফাইন করা হয়েছে দুটো ফাংশনের রেশিও হিসাবে লেখা হয়েছে, ক্লিয়ার? এখন জি জেডটাকে আমরা মানে প্রোডাক্টের লিমিটটাকে এরকম ভাবে লেখা যায়, তোমরা জানো, জি জেডটা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করলাম আর বাকি পার্টটা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করলাম, হয়েছে? বাকি পার্ট বলতে নিউমারেটরে কি পড়ে থাকে জেড মাইনাস জেড জিরো, যেটা এখানেও ছিল। ডিনোমিনেটরে কি রয়েছে এইচ জেড, সেটাকে আমরা কি লিখেছি এইচ জেড বাই এইচ জেড জিরো, এইচ জেড মাইনাস এইচ জেড জিরো, এইটা তো জিরো বলে দেওয়া রয়েছে, সিম্পল পোল সিম্পল জিরো, ফাংশনের ভ্যালুটা জেড জিরো পয়েন্টে জিরো। তাহলে এই সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটাকে দেখতে পাচ্ছ সেটা নাথিং বাট ওয়ান বাই এইচ প্রাইম জেড জিরো,
এই যে জিনিসটা, এটা কি, এটা তো তোমার বেসিক্যালি এইচ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার রেসিপ্রোকাল এট জেড ইকুয়ালস টু জেড জিরো হয়েছে। সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেসিডিউটাকে এইরকম ভাবে লেখা যায়, রেসিডিউটাকে এরকম ভাবে লেখা যায়। কখন এই ফর্মুলাটা ভ্যালিড? এই ফর্মুলাটা ভ্যালিড সেক্ষেত্রে যেক্ষেত্রে তোমার গিভেন ফাংশনটার একটা সিম্পল পোল রয়েছে এট জেড ইকুয়ালস টু জেড জিরো, এবং ওই ফাংশনটাকে দুটো অ্যানালিটিক ফাংশনের রেশিও হিসাবে লেখা যায়, যার ডিনোমিনেটরে যে ফাংশনটা, এই ডিনোমিনেটরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা জেড জিরোটা একটা সিম্পল জিরো। সেক্ষেত্রে এই ফর্মুলাটা হোল্ড করবে। এটা একটা স্পেশাল কেস, বুঝতেই পারছো। This expression for residue is extremely useful in some particular cases. তাহলে আমরা এখানে এই রেসিডিউ বের করার যে মেথড গুলো শিখলাম সেগুলোকে সামারাইজ করা যেতে পারে বইটাতে যেমন ভাবে দেওয়া রয়েছে। প্রথমত এইটা কি মোস্ট জেনারেল ফর্মুলা, যেটা দিয়ে আমরা ডিরেক্টলি কোন একটা ফাংশনের একে বের করে ফেলতে পারি, রেসিডিউকে বের করে ফেলতে পারি। ধরে নাও ফাংশনটার জেড জিরোতে mth অর্ডার পোল রয়েছে, তাহলে সেই ফাংশনটাকে জেড মাইনাস জেড জিরো টু দা পাওয়ার এম দিয়ে মাল্টিপ্লাই করো, করে একটা ফাংশন ফাইকে ডিফাইন করো, এর ডেরিভেটিভ ক্যালকুলেট করো, কত অর্ডারের, এম মাইনাস ওয়ান অর্ডারের ডেরিভেটিভ ক্যালকুলেট করো। হ্যাঁ, এম মাইনাস ওয়ান অর্ডারের ডেরিভেটিভ ক্যালকুলেট করো, করে তার ভ্যালুটা ইভ্যালুয়েট করো এট জেড ইকুয়ালস টু জেড জিরো। সেইটাকে এবার 1/m-1 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করো টু অবটেন দি রেসিডিউ। ওকে, দেখেছো এটা ডেফিনিশনটা কেন ভ্যালিড সেটা অলরেডি আর্গু করা হয়েছে। দিস ইজ জাস্ট দি ফর্মুলা দ্যাট ইউ নিড টু ইউজ টু ইভ্যালুয়েট টু অ্যানালাইজ দি রেসিডিউ অফ গিভেন ফাংশনস। এবার যদি কিছু স্পেশাল কেস থাকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ সিম্পল পোল এট জেড জিরো, অর্থাৎ m ইকুয়ালস টু 1, জেড জিরো টা হচ্ছে সিঙ্গুলারিটি, তাহলে a মাইনাস ওয়ানটাকে এরকম ভাবে লেখা যায় আমরা দেখে এলাম, এবং যেটা বেসিক্যালি ওই আগের এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা থেকে এটা ফলো হয়। এখানে যদি তুমি m ইকুয়ালস টু 1 বসিয়ে দাও তাহলেই দেখতে পাবে এই রিলেশনটাকে বের করতে পারছো। আরেকটা পার্টিকুলার কেস এইমাত্র যেটা ডিসকাস করা হলো, যে ধরো সিম্পল পোল আছে এর z ইকুয়ালস টু gz বাই hz, যেখানে gz জিরোটা নন জিরো, hz জিরোটা জিরো, বাট h প্রাইম z জিরো ইজ নন জিরো, অর্থাৎ z0 is a simple zero of hz। সেক্ষেত্রে রেসিডিউয়ের ডেফিনিশনটা হচ্ছে এইটা। এটা আরেকটা সহজ ডেফিনিশন যেটা কি ইউজ করে আমরা বের করে ফেলতে পারি। এই হচ্ছে মোটামুটি কতগুলো পার্টিকুলার টেকনিক। হ্যাঁ, আদারওয়াইজ তুমি লোরেন্টজ সিরিজ এক্সপানশন বের করতে পারো, জিওমেট্রিক সিরিজটা বের করতে পারো। জিওমেট্রিক সিরিজ থেকে তুমি বলে দিতে পারো যে প্রিন্সিপাল পার্ট যে টার্ম থেকে শুরু হচ্ছে সেই ফার্স্ট টার্মটার কোএফিসিয়েন্ট, সেটা একটা রিগোরাস প্রসেস, বুঝতেই পারছো। এই কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? ঠিক আছে, কন্টিনিউ করা যাক। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, যদি টপিকটা বুঝে থাকো তাহলে এক্সাম্পল গুলো খুব সিম্পল করা যাবে, স্টাডি করা যাবে। ধরো এইরকম একটা ফাংশন রয়েছে f z ইকুয়ালস টু দিস 1/z² - 1। তো ফাংশনটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারি 1/z-1 ইনটু 1/z+1। ক্লিয়ারলি বুঝতে পারছো z ইকুয়ালস টু +1 আর z ইকুয়ালস টু -1 এ ফাংশনটা অ্যানালিটিক নয়, কাজে z ইকুয়ালস টু 1 এবং z ইকুয়ালস টু -1 এর ফাংশনটার এ রয়েছে, সিঙ্গুলারিটি রয়েছে। এবং সিঙ্গুলারিটিটা কেমন? সিঙ্গুলারিটিটা হচ্ছে পোল, এবং সেই পোলটার অর্ডার কি? পোলটার অর্ডার হচ্ছে 1, পোলের অর্ডার 1। খেয়াল করে দেখো সিম্পল পোল রয়েছে, অর্থাৎ আমরা যদি z-1 টু দি পাওয়ার m ইনটু fz এইটাকে ইভ্যালুয়েট করি at z টেন্ডস টু +1, এই ভ্যালুটা 1/z+1 হয় for m equals to 1। তাহলে z equals to +1 is a simple pole। ঠিক একই রকম ভাবে z equals to -1 এটাও একটা সিম্পল পোল। এবার সিম্পল পোল যদি থাকে তাহলে রেসিডিউ কি করে বের করতে হয় আমরা এইমাত্র ডিসকাস করে এলাম। সিম্পল পোল থাকলে রেসিডিউ কি করে বের করব? সিম্পল পোল থাকলে রেসিডিউ বের করতে গেলে আমরা z - z0 ইনটু fz এর লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব। ধরো z equals to 1 এর জন্য লিমিটিং, z equals to 1 এর জন্য রেসিডিউটা ক্যালকুলেট করতে চাইছি, তাহলে z - z0 মানে কত? z - 1
ইন্টু এফ জেড, জেড টেন্ডস টু 1 এ ভ্যালুটা কত হয় হাফ। ক্লিয়ার? তাহলে জেড ইকুয়ালস টু +1 এ যে সিম্পল পোলটা রয়েছে তার করেসপন্ডিং রেসিডিউটা হচ্ছে হাফ। একইভাবে -1 এ তো বললাম যে একটা সিম্পল পোল রয়েছে, সেই সিম্পল পোলটাকে সেই সিম্পল পোলের করেসপন্ডিং রেসিডিউটাকে বের করতে পারি জেড মাইনাস জেড জিরো, জেড জিরোটা -1, তাহলে জেড +1 মাল্টিপ্লাইড বাই দি ফাংশন, এইটা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব অ্যাজ জেড অ্যাপ্রোচেস -1, সেই ভ্যালুটা কত হবে -1/2। তাহলে যে গিভেন ফাংশনটা, সেই গিভেন ফাংশনটাকে আমরা স্টাডি করে ফেলতে পারলাম। z equals to +1, z equals to -1 এর সিঙ্গুলারিটি রয়েছে, z equals to +1, z equals to -1 এর ফাংশনটা অ্যানালিটিক নয়। এই যে সিঙ্গুলারিটি গুলো, সেই সিঙ্গুলারিটি গুলো কি বেসিক্যালি পোল। এখানে তাহলে ফার্স্ট অর্ডার পোল রয়েছে বা সোজা কথা সিম্পল পোল রয়েছে, এবং তার করেসপন্ডিং রেসিডিউ গুলো কত হয় সেটা সিম্পল ডেফিনিশন ইউজ করে আমরা বের করে ফেলতে পারলাম। এখানে কিন্তু কোনোভাবেই ফাংশনটাকে এক্সপান্ড করার দরকার পড়লো না। নেক্সট আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, এটা অনেকটা ওই রকম ধরনেরই এক্সাম্পল, 1/z² + a² হোল স্কয়ার, যেখানে এটা গ্রেটার দ্যান 0। তো এই ফাংশনটাকে একটু ভেঙে নাও, কিরকম ভাবে ভাঙবে। এই যে ডিনোমিনেটরটাকে দেখো, z² + a², এটাকে আমরা কিভাবে লিখতে পারি z + ia ইনটু z - ia, ইন্টার জিনিসটা স্কয়ার রয়েছে, সুতরাং z + ia হোল স্কয়ার ইনটু z - ia হোল স্কয়ার, এইরকম হবে। এখান থেকেও বুঝতে পারছো ফাংশনটা z ইকুয়ালস টু +ia আর z ইকুয়ালস টু -ia, এই দুটো পয়েন্টে অ্যানালিটিক নয়। z ইকুয়ালস টু ia, z ইকুয়ালস টু -ia, এই দুটো পয়েন্টে ফাংশনটা সিঙ্গুলারিটি রয়েছে। আরো দেখতে পাচ্ছো যে ফাংশনটাকে যদি আমি z + ia হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ফাংশনটা -ia এই পয়েন্টে এ হয় অ্যানালিটিক হয়, ফাইনাইট হয়। একইভাবে ফাংশনটাকে যদি আমরা z - ia হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, তাহলে ফাংশনের ভ্যালুটা কত হতো 1/z + ia হোল স্কয়ার হয়ে যেত। সেক্ষেত্রে ফাংশনটা z ইকুয়ালস টু ia এই পয়েন্টে অ্যানালিটিক হতো। অর্থাৎ z ইকুয়ালস টু ia বা z ইকুয়ালস টু -ia এখানে কিন্তু পোল রয়েছে। এই সিঙ্গুলারিটি গুলোর এটা কেমন, ক্যারেক্টারটা কেমন, পোল। এবং পোলগুলোর অর্ডার কত, পোলগুলোর অর্ডারটা হচ্ছে m ইকুয়ালস টু 2, তার কারণ z - z0 টু দা পাওয়ার m ভ্যালুটাকে কত হতে হচ্ছে, m ভ্যালুটাকে দেখো 2 হতে হচ্ছে, প্লাস i এর জন্য 2 হতে হচ্ছে, আর মাইনাস i এ এই সিঙ্গুলারিটিটার জন্য ভ্যালুটাকে 2 হতে হচ্ছে। তাহলে দুটো জায়গাতেই সেকেন্ড অর্ডার পোল রয়েছে। আমরা জানি যদি তোমার সেকেন্ড অর্ডার পোল থাকে তাহলে রেসিডিউ কি করে বের করতে হয়। আগেই বললাম রেসিডিউ এর ফর্মুলাটা কি ছিল। রেসিডিউ এর ফর্মুলা, mth অর্ডার পোল থাকলে রেসিডিউ এর ফর্মুলা হচ্ছে এইটা, গিভেন ফাংশনটাকে z - z0 হোল স্কয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, করে তার m-1 অর্ডারের ডেরিভেটিভ ক্যালকুলেট করব। এক্ষেত্রে m ভ্যালুটা 2, তাহলে গিভেন ফাংশনটাকে z - z0 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিয়ে phi z টা ডিফাইন করো। এবার m-1 মানে কত, 1, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করো, করে এই ভ্যালুটা z ইকুয়ালস টু z0 তে কত সেইটাকে বের করো। বেসিক্যালি যেটা বলা হলো সেটা হচ্ছে এরকম, ddz অফ iz এইটাকে বের করে ফেলো। এবার এইটার ভ্যালুটা ক্যালকুলেট করো এট z ইকুয়ালস টু +ia আর z ইকুয়ালস টু -ia, এখান থেকে আমরা বলে দিতে পারবো রেসিডিউ গুলো কত হচ্ছে। এখানে z ইকুয়ালস টু ia তে রেসিডিউটা হচ্ছে এইটা 1/4πa³ আর -ia তে ভ্যালুটা হচ্ছে -1/4πi। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, ক্লাসিফাই দি সিঙ্গুলারিটিস এন্ড ক্যালকুলেট দি রেসিডিউ ফর দিস। এখানেও তোমার জিনিসটা অনেকটাই রকম, কিন্তু এখানে না একটা ব্রাঞ্চ পয়েন্ট রয়েছে, আমরা এই ব্রাঞ্চ পয়েন্টের মধ্যে যাব না। রাদার z ইকুয়ালস টু -1 এই পয়েন্টে যে পোল আছে সেইটাকে দেখবো। দেখতে পাচ্ছ z ইকুয়ালস টু -1 এর ফাংশনটা সিঙ্গুলারিটি আছে, এবং সেই সিঙ্গুলারিটিটা রিমুভেবল সিঙ্গুলারিটি। অর্থাৎ এখানে তোমার বেসিক্যালি একটা পোল আছে যার অর্ডারটা 1। পোলের অর্ডারটা দেখো ভালো করে, পোলের অর্ডারটা 1, z ইকুয়ালস টু -1 এ সিম্পল পোল রয়েছে, m ইকুয়ালস টু 1। সিম্পল পোল যদি থাকে তাহলে আমরা জানি কিভাবে তার রেসিডিউটা বের করতে হয়। গিভেন ফাংশনটাকে z z0 দিয়ে মাল্টিপ্লাই করে তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করে ফেলো। এটা তো গিভেন ফাংশন, এই যে গিভেন ফাংশনকে z z0 দিয়ে মাল্টিপ্লাই করো, z0টা হচ্ছে -1, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করো, you will have the value as e to the power -ia by, এটাই বেসিক্যালি রেসিডিউ। পরে আরেকটা एग्जांपल রয়েছে, দেখো fz equals to az by sin z।
এইটার সিঙ্গুলারিটি অ্যানালিসিস করতে বলা হয়েছে এবং রেসিডিউ ক্যালকুলেট করতে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এজেডটা বলা আছে অ্যানালিটিক এন্ড কন্টেন্টস নো জিরো, এজেড এর কিন্তু কোনো জিরো নেই। অন দি আদার হ্যান্ড খেয়াল করে দেখো সাইন জেড এর একটা জিরো রয়েছে। সাইন জেড যে ফাংশনটা, সাইন জেড ফাংশনটাকে ধরো আমি জি জেড দিয়ে ডিনোট, না কিভাবে ছিল জানো, এটা সামথিং লাইক জি জেড বাই এই জেড, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ জি জেড ইকুয়ালস টু জিরোতে এইটা নন জিরো বলা আছে, বাট এইচ এট জেড ইকুয়ালস টু জিরো এইটা কত, এইচ এট জেড ইকুয়ালস টু জিরো এই জিনিসটা জিরো, বাট এইচ প্রাইমটা কত কোসাইন জেড, এইচ প্রাইম কোসাইন জেড এর ভ্যালুটা যদি জেড ইকুয়ালস টু জিরো তে ক্যালকুলেট করো সেটা কত হয় 1 হয়। অর্থাৎ এই ডিনোমিনেটরে যে ফাংশনটা রয়েছে এইচ জেড, এই ফাংশনটা সিম্পল জিরো রয়েছে এট জেড ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা জানি সেক্ষেত্রে কি করে রেসিডিউ বের করতে হয়। উই হ্যাভ দি সিম্পল ফর্মুলা, এই যে জিনিসটা দেখে এলাম সেটা এই যে সামারাইজ করা রয়েছে এখানে, রেসিডিউটা কি করে বের করব, জি জেড জিরো বাই এইচ প্রাইম জেড জিরো, জি জেড জিরো বাই এইচ প্রাইম জেড জিরো, এই যে জি জেড জিরো বাই এইচ প্রাইম জেড জিরো। দেখো জি জেড জিরো মানে কি এ জেড, আর এইচ প্রাইম জেড মানে কত কোসাইন জেড, এর ভ্যালুটা ক্যালকুলেট করো। এ যে ফাংশনটা সেটাতে এক্সক্লুসিভলি বলা নেই, তাহলে এই ফাংশনের ভ্যালুটা এই এল পাই এতে কত সেটা বের করতে হবে, আর ডিনোমিনেটরে জিনিসটা কত হবে -1 টু দি পাওয়ার এল। এখানে আমি শুধু জিরোর জন্যই বললাম, কিন্তু বইটাতে তোমার জেনারেলাইজ ম্যানারে করা রয়েছে। সাইন জেড এই ফাংশনের অনেকগুলো জিরো রয়েছে, সাইন জেড ফাংশনটার অনেকগুলো জিরো রয়েছে, জেড এর ভ্যালুটা প্লাস মাইনাস এল পাই এর জন্যই তোমার সিম্পল এ হয়, সিম্পল জিরো থাকে, এবং ফাংশনটা সিম্পল পোল থাকে ফর জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস এল পাই। তাহলে সেক্ষেত্রে রেসিডিউটা হবে এইরকম, রেসিডিউটাকে এভাবে বের করা যায়। পরেরটাতে দেখো, পরেরটা ইনফ্যাক্ট আমরা মোটামুটি ভাবে ডিসকাস করি এসেছি, সিঙ্গুলারিটি এন্ড ক্যালকুলেট দি রেসিডিউ ফর দিস সাইন জেড বাই জেড টু দি পাওয়ার 4, 1 বাই জেড টু দি পাওয়ার 4 যেমন রয়েছে সেরকম রইলো, সাইন জেডটাকে এ করে ফেললাম। এবার এটা তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে এখান থেকে প্রিন্সিপাল পার্ট আর অ্যানালিটিক পার্টকে সেপারেট করতে পারছো। এটা তো তোমার অ্যানালিটিক পার্ট, টু ফরগেট অ্যাবাউট ইট, টু কনসেন্ট্রেট অন অ্যানালিটিক পার্ট। এই প্রিন্সিপাল পার্টের ফার্স্ট কোএফিসিয়েন্টটা কোনটা, ফার্স্ট কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা, তাহলে a মাইনাস 1 কত হবে -1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে রেসিডিউ। অর্থাৎ ফাংশনটাকে যদি আমরা জিওমেট্রিক সিরিজে ভেঙে ফেলতে পারি সেখান থেকে বলে দিতে পারি রেসিডিউ ভ্যালুটা কত। আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটাও এইরকম ধরনেরই এক্সাম্পল। সাপোজ এফ জেড ইকুয়ালস টু জেড ইনটু এক্সপোনেনশিয়াল 1 বাই জেড, এটাকেও তোমার এইরকম ভাবে ভেঙে ফেলো। যদি ভাঙো এখানে দেখতে পাবে যে ফাংশনটা কিন্তু তোমার কোনো এ নেই, মানে এসেনশিয়াল সিঙ্গুলারিটি রয়েছে দাদা, কোন রকম ফাইনাইট নেই, রিমুভেবল সিঙ্গুলারিটি নেই। তার কারণ এর ওই প্রিন্সিপাল পার্টে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস রয়েছে। সে যাই হোক, কিন্তু আমাকে তো রেসিডিউ বের করতে হবে। রেসিডিউ বের করতে গেলে কি দরকার, রেসিডিউ বের করতে গেলে প্রথম যে টার্মটা প্রিন্সিপাল পার্টে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটাকে মাল্টিপ্লাই করে দেখো এটা কত হয়, জেড এইটা কত হয় 1, এই পার্টটার দিকে তাকাও, এই পার্টটাই থেকে কিন্তু বেসিক্যালি প্রিন্সিপাল পার্টটা শুরু হচ্ছে। 1/2 ফ্যাক্টোরিয়াল ইনটু 1/z, তাহলে 1/z এর কোএফিসিয়েন্টটা কত 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল মিন্স হাফ, and that is the রেসিডিউ। এটাই হচ্ছে রেসিডিউ। তাহলে আমরা শিখলাম যে কিভাবে কোন একটা ফাংশনের রেসিডিউকে বের করতে হয়। প্রথমত ফাংশনটা যদি ফাইনাইট অর্ডারের পোল থাকে তাহলে এই ডেফিনিশন ইউজ করে করে ফেলতে পারি, যদি সিম্পল পোল থাকে তাহলে এইরকম ডেফিনিশন ইউজ করে করে ফেলতে পারি। যদি ফাংশনটাকে দুটো অ্যানালিটিক ফাংশনের রেশিও হিসাবে লেখা হয় এবং নিউমেরিক্যালটা যদি সিম্পল একটা জিরো থাকে তাহলে রেসিডিউটাকে ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। আর আরেকটা টেকনিক হচ্ছে ফাংশনটাকে তোমার জিওমেট্রিক সিরিজে ভেঙে নেওয়া, লোডের সিরিজে ভেঙে নেওয়া, সেখান থেকে প্রিন্সিপাল পার্টের ফার্স্ট টার্মটাকে আইডেন্টিফাই করা এবং তার কোএফিসিয়েন্টটা থেকে রেসিডিউটাকে বের করা। এই হচ্ছে চারটে টেকনিক। প্রত্যেকটা যে মেথড বলা হলো তার একটা দুটো করে এক্সাম্পল এখানে আমরা দেখাবো। পরের দিনকে আমরা এই রেসিডিউ এর উপর বেস করে যে ইম্পর্টেন্ট থিওরেম 25 রেসিডিউ থিওরেম